তবু সময়ের ভিতরেই নীরা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। নীল রঙের একটা শাড়ি পরেছে নীরা। নীল রং আমার সবচেয়ে পছন্দের রং হবার কারণে চোখ আটকে গেল নীরার দিকে। অপূর্ব সুন্দর লাগছে নীরাকে। আয়নার সামনে গিয়ে চোখে কাজল দিচ্ছে। আয়নায় নীরার প্রতিবিম্ব ভেসে আসছে। সাধারণ সাজে অপলক সুন্দর লাগছে নীরাকে। নীরা সাজা শেষ করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে লোকাতে চাইলাম, কিন্তু আমি জানি আমি তা পারিনি। নীরা আমার পাশে এসে বলল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন বাসায়? আমি বললাম, এমনিতেই। দরকার না থাকলে আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। নীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আচ্ছা আমাকে কেমন লাগছে আজ? আমি ওর দিকে না তাকিয়ে বললাম, যেমন ছিলে তেমন। নীরার কোনো কথা না বলে চলে গেল ঘর থেকে বাহির হয়ে। আমি মেসেঞ্জার অন করে দিয়াকে নক করলাম। বললাম, রাগ করেছো? দিয়া রিপ্লাই করলো, রাগ করবো না তো কি করবো? তুমি দেশে এসে কেমন হয়ে গেছো একবার ভেবে দেখেছো? কি সব গ্রামের মেয়েদের মতন তুমি আমাকে থাকতে বলছো? জানো আমার কতটা কষ্ট লেগেছে? আমি বললাম, দেখো আমি এভাবে বলতে চাইনি, আসলে সবসময় এগুলো ব্যবহার করলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। দিয়ার আগের ইমোজি দিয়ে লিখলো, দেখো শ্যাম, এই বয়সে যদি ফ্যাশন না করি, ত্বকের যত্ন না করি, তবে কি বুড়ি হয়ে করব? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেমন খুশি তেমন করে সেজো। দিয়া আমাকে বলো, দেখো আমার মডার্ন ছেলে ছাড়া পছন্দ না। তুমি বিদেশে ছিলে তখন একরকম ছিলে, কিন্তু দেশে এসে তোমার পরিবর্তন হয়ে গেছে। আমি তোমাকে ওই রকমই দেখতে চাই। আমার সাথে খ্যাত টাইপ কথাবার্তা কখনোই বলবে না, তাহলে হয়তো আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। দিয়ার কথায় প্রচন্ড আঘাত পেলাম। এগুলো কি বলছে দিয়া? আজ প্রায় 4 মাস ধরে ওর সাথে সম্পর্ক, হঠাৎ করে এতটা পরিবর্তন কেন? আমিও তারপরে নিজেকে সংযত করে নিলাম। এমনিতেই সংসারের অশান্তিতে আছি, তার উপর যদি দিয়ার সাথেও ঝামেলা করি তবে মনটা আরো খারাপ হয়ে যাবে। তাই ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। দিয়া একটা হাসির ইমোজি দিল। এর মাঝে নীরা নাস্তা নিয়ে ঢুকলো। আমি খেয়াল করে দেখলাম আমার প্রিয় লুচি আর আলুর দম নিয়ে এসছে। আমার অসম্ভব প্রিয় একটা খাবার। এই বৃষ্টির দিনে এমন নাস্তা মানে জিভে জল চলে আসলো। নীরা নাস্তাগুলো এগিয়ে দিল। আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম। খাবারের টেস্ট আজ অন্যরকম লাগছে। মায়ের হাতের লুচি আর আলুর দম অনেক প্রিয় আমার, তাই তার হাতের লুচির স্বাদ আমি কখনোই ভুলতে পারবো না। আমি নীরাকে প্রশ্ন করলাম, লুচি কি তুমি বানিয়েছো? নীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি বানিয়েছি। আমি বললাম, খুব ভালো হয়েছে। নীরা একটা লাজুক হাসি দিল। আমি বললাম, এটা আমার খুবই প্রিয় একটা খাবার। নীরা মাথা নেড়ে বলল, জানি। কে বলেছে? আপনার ভাইয়ের জন্য যখন বানাতাম তখন সে খেতে খেতে বলতো আপনার খুব পছন্দের খাবার লুচি। এর জন্য নাকি ছোটবেলায় 2 ভাই অনেক ঝগড়াও করতেন। সেই মানুষটা আপনাকে অসম্ভব ভালোবাসতো। বলতে বলতে দেখলাম নীরার চোখের কোণে পানি চলে এসছে। নীরার চোখের পানি লুকাতে হয়তো দৌড়ে চলে গেল বারান্দায়। পুরনো দিনগুলির কথা মনে পড়ে গেল। 2 ভাই কতই না মজা করতাম। দুজনের সবকিছু একই রকম লাগতো। জামা কাপড় খাবার সবকিছু 2 ভাইয়ের একই রকম থাকতো ছোটবেলা থেকে। নীরার মন খারাপ হয়ে গেছে হয়তো ভাইয়ার স্মৃতি মনে পড়াতে। ভাবতে ভাবতে কেন জানি বারান্দায় নীরার পাশে দাঁড়াতে খুব ইচ্ছে করলো। খাট থেকে নেমে আমিও গিয়ে দাঁড়ালাম বারান্দায় নীরার দিকে। নীরা চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন জানি প্রচন্ড রাগ হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছে ন্যাকা কান্নাকাটি করছে নীরা। কিছু বলতে যাব এমন সময় নীরা বলে উঠলো, আসলে আমার জন্য আপনার জীবনটা এমন হয়ে গেছে, কিন্তু আমি কখনোই চাই না আপনার জীবনটা এমন হোক। আমি চাই আপনি সুখে সংসার করেন। আমি আপনার জীবনে কখনোই বাধা হয়ে আসবো না। সবার জীবনে স্বপ্ন থাকে, আমারও ছিল। একটা সুখের সংসার হবে, স্বামীর ভালোবাসা থাকবে, সেখানে একটা ছোট্ট বাচ্চা হবে, পুরো বাড়ি হাসি খুশি আর দুষ্টুমিতে মাতিয়ে তুলবে। দিন শেষে স্বামী ক্লান্ত শরীরে আসবে, আমি তার জন্য 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতে দিতে বলবো, খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায়, শরবতটা খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। সে আমায় জড়িয়ে ধরে বলবে, তোমাকে দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে, চলো তোমাকে কাজে সাহায্য করে। সবকিছু ঠিক মতোই চলছিল। খুব ভালোবাসতো আমাকে আপনার ভাই, কিন্তু ওপরওয়ালা হয়তো সে সুখ আমার কপালে রাখেনি। কিন্তু আমি চাই না আমার জন্য আপনার স্বপ্নগুলো হারিয়ে যাক। আমি চাই আপনার জীবনটা সুন্দর করে গোছানো হোক, আপনার স্বপ্নগুলো সত্যি হোক। আমি চাই আপনি পরিপূর্ণ হন জীবনে। কথাগুলো বলছে আর মুক্ত দানার মতন চোখ পানি বেয়ে পড়ছে নীরার চোখ থেকে। আমি আর কিছু না বলে সিগারেট শেষ করে চলে আসলাম রুমের ভিতর। বিছানায় শুয়ে পড়লাম। নীরা তখনও বারান্দায় দাঁড়িয়ে কান্না করেই চলেছে। আমার কাছে ভালো লাগছে না কোনো কিছুই। খারাপ লাগছে নীরার জন্য। ওর তো কোনো দোষ নেই। না, আমি কোনো কিছু নিয়ে ভাবতে চাই না। আমি কোনো মায়ায় পড়তে চাই না। মোবাইল হাতে নিয়ে দেখিয়ে দিয়াকে মেসেজ করলাম। দিয়ার সাথে দীর্ঘ সময় চ্যাটিং করলাম। কোনো কিছুই ভালো লাগছে না। কেমন যেন সব এলোমেলো মনে হচ্ছে। জীবনে এমন একটা মুহূর্ত আসবে আমি কল্পনাও করতে পারিনি। নীরা ঘর থেকে বের হয়ে গেল। বাহিরে তাকিয়ে দেখি তখনও বৃষ্টি হচ্ছে। আমি 2 চোখ বন্ধ করে কত সময় শুয়েছিলাম মনেই নেই। হঠাৎই নীরার ডাকে চোখ মেলে তাকালাম। চলেন, খাবার দেওয়া হয়েছে, খাবেন?
আমি আর কোনো কথা না বলে ওর সাথেই চলে গেলাম খাবার খেতে। গিয়ে দেখি টেবিলে খাবার রাখা, তাই তাড়াতাড়ি খেতে বসে গেলাম। কয়েকবার খাবার মুখে দেওয়ার পর বাবা খেতে বসলো। খাবার খেতে খেতে বাবা বলল, সিয়াম, বৌমাকে নিয়ে কয়েকদিন শহরের বাহির থেকে ঘুরে আয়, ভালো লাগবে। কথাটা শুনে যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। মুখে আর খাবার যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিই। ব্যাপারটা হয়তো নীরা বুঝতে পেরেছিল, তাই বাবাকে বলল, না বাবা, আমার শরীরটা ভালো না, আমি এখন কোথাও যেতে পারবো না। আর উনি আছে আর কিছুদিন তো দেশে, তাই এখানেই সবার সাথে থাকুক। নীরার কথা শুনে বাবার কিছু বললেন না। আমি মনে মনে বড্ড বেঁচে গেলাম। বাবার উপর যতই রাগ হোক না কেন, শ্রদ্ধার কারণে বাবার মুখের ওপর তো কোনো কিছু বলার সাহস তো আমার মধ্যে নেই। আমিও আর কোনো কথা না বলে খাবার শেষ করে রুমে চলে আসলাম। নীরা কিছু সময় পর এসে বিছানায় শুয়ে পড়ল। আমি বারান্দায় গিয়ে কিছু সময় দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলাম, যত দ্রুত সম্ভব আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কোনোভাবেই আমার পক্ষে নীরাকে নিয়ে সংসার করা সম্ভব না। দিন যত যাবে হয়তো নীরার প্রতি আমার মায়া বাড়বে। আমি দুর্বল হয়ে যেতে পারি ওর ইমোশনের কাছে। না, তা কখনোই হতে দেওয়া যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়া সব দিক থেকে ওর চেয়ে ভালো, সুন্দরী, শিক্ষিত, স্মার্ট। বারান্দা থেকে ঘরে চলে আসলাম। এসে দেখি নীরা ঘুমিয়ে পড়েছে। শাড়িটা ওর শরীরে ঠিক মতন নেই। আমি কোনো রকমে দ্রুত ওর আঁচলটা ঠিক করে দিতে যাব, তখনই নীরা চোখ মেলে তাকালো। আমি হাতটা সরিয়ে নিলাম। নীরা ব্যাপারটা খেয়াল করতে পেরে নিজেই শাড়িটা ঠিক করে শুয়ে পড়লো। আবার আমিও অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম। নীরা বলে উঠল, চাদরটা শরীরে টেনে নিন, খুব ঠান্ডা পড়েছে। আমি নীরার কথায় কোনো কর্ণপাত না করে চুপ করে শুয়ে থাকলাম। কিছু সময় পর নীরা নিজেই চাদরটা আমার শরীরে টেনে দিতেই ওর হাতের কাঁচের চুরির শব্দ আমার কানে ভেসে আসলো। নীরব ঝিরঝির বৃষ্টির শব্দে সাথে ওর চুরির শব্দটা খুব দারুণ লাগলো। অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হলো মনের ভিতর। আমি নীরার জায়গায় দিয়াকে চিন্তা করতে শুরু করলাম। আচ্ছা, দিয়াকে কি চুরিতে এত সুন্দর লাগবে? পরক্ষণেই চিন্তা করলাম, আমি এসব কি ভাবছি? দিয়া একজন আধুনিক মেয়ে, আর আমিও আধুনিক ছেলে। এসব চিন্তা করা মোটেও ঠিক না। দিয়া ঠিকই বলে, দেশে এসে আমার কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঠান্ডার বৃষ্টির কারণে খুব ভালো ঘুম হলো। অনেক দেরিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নেই। সূর্যের আলো জানলা দিয়ে ঘরে প্রবেশ করছে। নীরাকে দেখলাম না বিছানায়, তার মানে ও আগেই উঠে গেছে। আমিও বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হতেই নীরা বলল, নাস্তা রেডি করছি, এসে খেয়ে নিন। যতটুকু পারলাম খেয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। বন্ধুদের সাথে রাগ করে কি থাকা যায়? আমিও পারলাম না। আর বন্ধুরাও তো ওই দিন ঠিকই বলেছিল, বন্ধুরা অনেক কিছুই বলতে পারে। নতুন বিয়ে করার পর বন্ধুরা অনেক রকম মজা করতেই পারে, কিন্তু ওরা তো জানে না আসলে আমি যে কতটা সমস্যার মধ্যে আছি। ভাবতে ভাবতে বন্ধুদের ফোন দিতে শুরু করলাম। অল্প সময়ের ভিতরে সব বন্ধুরা চলে আসলো। সবাইকে নিয়ে আড্ডা দিলাম। সবাই মিলে প্ল্যান করলাম ঘুরতে যাব, মজা করব, আর আমাকে নাকি পার্টি দিতে হবে। আমিও মন ভালো করার জন্য রাজি হয়ে গেলাম। সবাই মিলে ডিসিশন নিলাম কোনো রিসর্টে যাব। যেমন ভাবা তেমন কাজ। মনকে ফুরফুরে করতে চলে এলাম একটা রিসর্টে। সারাদিন ঘোরাঘুরি, মজা মাস্তি করলাম সবাই। বাসায় ফিরে আসতে আসতে রাত প্রায় 12:30 বেজে গেল। কলিং বেল দিতেই নীরা এসে দরজা খুলে দিল। আমি সোজা রুমে ঢুকে গেলাম। নীরাও পিছু পিছু আসলো। এসে বলল, খাবেন না? আমি বললাম, খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। নীরা রুম থেকে বের হয়ে গেল। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি নীরা শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, খেয়েছো? নীরা মাথা নাড়িয়ে বলল, না। আমি আর কিছু বললাম না। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। অনেকক্ষণ চ্যাটিং এর পর দিয়াকে বললাম, চলো কাল কোথাও ঘুরতে যাই। দিয়া বলল, না, সম্ভব না, কাল আমার পরীক্ষা আছে ভার্সিটিতে, অন্য কোনো দিন যাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর কিছু সময় চ্যাটিং করে দিয়াকে বললাম, শুয়ে পড়ো, কাল পরীক্ষা, রাত জাগতে হবে না। বলে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেল। নীরা চা নাস্তা করে দিল। আমি খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আর নীরাকে বললাম ফিরতে রাত হবে, খেয়ে নিতে। ও কিছু বলল না। বন্ধুদের সাথে আড্ডা দিতে গল্প করতে দুপুর হয়ে গেল। সবাই মিলে দুপুরে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টের দিকে রিক্সা নিয়ে যাচ্ছি। এমন সময় দেখলাম দিয়াকে। দিয়া রিক্সা নিয়ে যাচ্ছে, কিন্তু ওর ভার্সিটি তো অন্যদিকে। আমি পকেট থেকে ফোন বের করে দিয়াকে কল দিলাম। দিয়া ফোন ধরতেই আমি জিজ্ঞেস করলাম, ভার্সিটিতে গেছো? দিয়া বলল, হ্যাঁ, এই তো ভার্সিটির সামনে। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। দিয়া এভাবে আমাকে মিথ্যা বলতে পারলো, কিন্তু কেন মিথ্যা বলা? আমি কখনো ভাবতেও পারিনি দিয়া এমনটা করতে পারে। আমাকে এর কারণ খুঁজে বের করতেই হবে। বন্ধুদের বললাম, তোরা লাঞ্চ কর, আমি একটু আসছি বলি দিয়ার পিছু নিলাম। দিয়া রিক্সা গিয়ে থামলো একটা মার্কেটের সামনে। আমিও একটু দূরে আমার রিক্সাটাকে থামাতে বললাম। দিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা কালো রঙের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা ছেলে বের হতেই দিয়া দৌড়ে তার বুকে ছুটে গেল। এমন দৃশ্য দেখবো আমি কখনো ভাবিনি। শুধু যদি বুকে ছুটে গিয়ে ক্ষান্ত হতো তবুও মেনে নিতে পারতাম।